শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর এই দেখো রিমি আর আমি রেডি হয়ে গেলাম। দেখো পয়লা বৈশাখের দিন বাড়ি আসলাম। আসতে না আসতে রিমির এত পটি হচ্ছিল দুদিন ধরে, তাই আমি আর রিস্ক নিইনি। এখানে অনেক ডাক্তার দেখালাম, দেখিয়ে কিচ্ছু করতে পারছি না, ওষুধ খাইয়ে এত পটি হচ্ছিল, যার জন্য আর বমিও হচ্ছিল। আর আমি দেখো 2 দিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ দেখো হসপিটালে ভর্তি ছিলাম, এর জন্য ঠিক মতন ভিডিও দিতে পারছি না। দেখো আগে মেয়ে বাঁচাবো না ভিডিও দেবো। আর এখন সকাল 6টা বাজে। আমি যেহেতু কালকে সারা রাত সারাদিন পটি করেছে, তাই আজকে সবাই বলছে বনগাঁ হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে। তাই দেখো আমি ওকেও স্নান করিয়ে নিলাম, আমিও স্নান করে রেডি হয়ে নিলাম। এখন হসপিটালের দিকে যাব। আর এই দেখো রাস্তায় বসে আছি। আর চলো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো এই বনগাঁর দিকে যাচ্ছি, গাইঘাটার থেকে অটোতে উঠে আমরা এখন এই অটোতে উঠে গাইঘাটার থেকে বনগাঁর দিকে যাব। আর বাড়িতে আসলাম পয়লা বৈশাখের দিন। আর দেখো আমার হয়তো ভগবান কোনো দিন আমার কপালে শান্তি দেয়নি, আসতে না আসতে দেখো আবার পটি হচ্ছে। ট্রেনে 3 দিন মানে পটি হয়নি। আর আমাদের ভেলুরেই না মানে খুব হচ্ছে শরীরটা খারাপ গেছিলো, মানে ওখানে এত গরম, আমারও মেয়েরও পেট চিপ দিচ্ছিল। এবার বাড়িতে আসার পর ওর এত পটি হচ্ছে। এবার একদিন যেহেতু বাড়িতে ছিল, সবাই বলছে এত রিস্ক নিও না, হসপিটালে নিয়ে যাও, কিছু একটা হবে। এবার দেখো আমি একা একা, তোমরা তো দেখেছো যেখানেই যাই একা একা যাই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় বনগাঁ এখানে আমি কোটমোড়ে চলে এসেছি। এখান থেকে এসে আবার এখানে টোটো ধরতে হবে, টোটো ধরে তারপরে হসপিটালের দিকে যেতে হবে। আর তোমরা তো দেখেছো যেমন ভেলোরে একা একা যায়, সব হসপিটালেই আমি একা একা যাই। আজকে 6 বছর ধরে, ওর বাবা 6 বছর ধরে বাইরে থাকে। আর ছোটোবেলায় আগে ওর বাবা যেত সাথে। এবার ওর বাবা তো আমার সাথে সাথে সব জায়গায় গেলে হয় না বলো, এবার পয়সাও তো লাগে হসপিটালে যেতে গেলে। এবার এর জন্য ওর বাবার তো বাইরে থাকতে হয়। আর কত লোকে দেবে, আর মা বাবা আর কত দেবে, দাদারাও কত দেবে, তাদেরও তো সংসার আছে। আর দেখো আমরা হসপিটালের কাছে চলে এসেছি। কোটমোড়ের থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমি ভ্যান করেছি কেন বলো তো, এখনকার দিনে না সবাই অনেকেই ভ্যান নিতে চায় না, কিন্তু তাদেরও তো সংসার আছে বলো। এবার যদি ভ্যানালাকে 20 টাকা দিই, তার তো সংসারটা চলবে। সবাই তো টোটো করে, অটোতে যায়। আমি এর জন্য কী করলাম, যেহেতু ভ্যানালা দাদাটা দাঁড়িয়েছিল, আমি বললাম দাদা আপনি চলেন, আমি টোটোর আশায় থাকিনি যে তাকে 20 টাকা দিলে হয়তো 2 মিনিট লেট হবে, কিন্তু তাকে তো 20 টাকা দিলে তার সংসারটা তো চলে যাবে বলো। এর জন্য আমি ভ্যান করে নিলাম। আর বললাম দাদা আমাকে, আমার মেয়ে তো হাঁটতে পারছে না, ওর হচ্ছে একটু ইমার্জেন্সির সামনে দিয়ে আসবেন। তারপরে বললো ঠিক আছে, ইমার্জেন্সির সামনে দিয়ে আসবো। যাই হোক হসপিটালে আসলাম। এবার আরে যা কোথায় একা একা কোথায়, এবার মেয়েকে দাঁড় করিয়ে যেরকম মানে ইমার্জেন্সিতে আগের দিন যেরকম রাত্রিবেলা বনগাঁতে ভর্তি হলাম, এরকমভাবে ভর্তি হতে হয়। যেহেতু বারাসাতে মানে নাকি বেড হচ্ছে, বারাসাতে প্রচুর ভিড়ও হয়, এর জন্য একটু বনগাঁ পয় পরিষ্কার আছে। চিকিৎসাটা ভালো হোক বা না হোক, মানে পয় পরিষ্কারটা বনগাঁতে খুবই সুন্দর। এর জন্য আমি সেখানে প্রথমেই টিকিট করে ফেললাম। টিকিট করে দেখতেই পাচ্ছ এখানে ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে। আর এখানে না বনগাঁতে জানোই, আগের ভিডিওতেও দেখেছো, ফোন কাছে দেয় না আর ভিডিও করতে দেয় না। এর জন্যই আমি বাইরের থেকেই ভিডিওটা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ আইসোলেশন, ওখানে আমাদেরকে ভর্তি নিয়ে নিল। ভর্তি নেওয়ার পরে যাই হোক, ওখানে যেহেতু ভিডিও করতে দেয় না, ফোনও এখানে ফোন দেয়। আর আগেরবার যখন ভর্তি হয়েছিলাম ফোন দেয়নি। আর আমরা মোটামুটি ভর্তি হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ মেয়েকে মাস্ক পরিয়ে রেখেছি, আর ওকে এখন খুব যত্নতে। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, রিমির যে বিএমটি চিকিৎসা হবে সামনে আর কিছুদিন পরে, এর জন্য ওকে এখন সবসময় মানে একা একা রাখি, দূরে দূরে রাখি সবার থেকে। আর হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রিমির ডাক্তার দেখে এদিকে ও স্যালাইন চালু করলো। আর এদিকে বললো ব্লাডটা অনেকটাই কমে গেছে, 5 পয়েন্ট হয়ে গেছে, এবার একটা ব্লাডও দিতে হবে, এই কথা বললো। এর জন্য ওরা কী করলো, লিখে দিল। আর আমি ব্লাড ব্যাঙ্কে পুরনো বিল্ডিংয়ে বনগাঁতে আমি ব্লাডটাও আনতে চলে গেলাম। ওখানে কাগজটা জমা দিয়ে আবার চলে আসলাম মেয়ের কাছে, বললো 1 ঘন্টা পর। আর দেখো আমিও এখন সবসময় মাস্ক পরে থাকি, কেননা আমারও সুস্থ থাকতে হবে। আমি যদি পয় পরিষ্কার না থাকি ওকে কী করে রাখবো। ওর যে বিএমটি চিকিৎসাটা হবে, যাতে কোনো শরীরে ইনফেকশান না আসে, এর জন্য সবসময় এখন আমরা মা মেয়ে মাস্ক পরে থাকি। আর এদিকে জল কিনে নিয়ে চলে আসলাম। এখন বাজে দেখো, আমরা একদিন ভর্তি ছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রাত্রিবেলা ছিলাম। এবার পরের দিনকে আমাদের সকালবেলা ছুটি দেবে বলে আমাদের 10টায় ছুটি দিল। এবার কী খাবে দেখো, আমি এখানে রুটি আর একটু ছোলার ডাল নিয়ে গেছিলাম। ও বলছিলাম আমি ভাত খেতে পারছি না, আমাকে না রুটি খেতে ইচ্ছা করছে। এবার স্যালাইন চলেছিলো 2টো, বেশি দেয়নি, যেহেতু থ্যালাসিমা স্যালাইনটা কমই দিতে হয়, এমনিতে ওদের শরীর ফুলে আরও ফুলে যায়। যাক ব্লাডটা নিয়ে এসে আর আমি রুটি তরকিটা খাইয়ে তারপরে ব্লাডটা চালু করলো। তারপরে যাক আমাদের বললো সকালবেলা ছুটি দেবে, সকালবেলা ছুটি দেয়নি, ছুটি দিয়েছে আমাদেরকে দুপুরবেলা বিকালে ছুটি দিয়েছে। বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো।
আর দেখো এখানে সবারই এতটা শরীর খারাপ, আর সবাই এখন গরমে কিন্তু সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। দেখতেই পাচ্ছ অবস্থাটা কি। আর হচ্ছে ওই দেখো সবাই নিচে শুয়ে আছে, সবারই মোটামুটি ডায়রিয়া হচ্ছে, পটি বমি সব। আর দেখো এখানে বেড নেই, আর বনগাঁ যথেষ্ট পরিমাণে খুব ভালো হসপিটাল, আর তাও বেড নেই দেখো। আর এদিকে রিমির মোটামুটি স্যালাইন ব্লাড চলে গেল। তারপরে যখন দুপুরবেলা ভাত আসলো, হসপিটাল থেকে ভাত দিল, আর আমার কাছে পয়সাও ছিল না যে ওকে বাইরের থেকে কিনে খাওয়াবো। হসপিটাল থেকে যেই খাবারটা দিল সেই খাবারটাই আমি ওকে খাইয়ে দিলাম, মেয়েকে খাইয়ে দিয়ে ওর হচ্ছে একটু ঘুমিয়ে পড়লো আমার উপরে। দেখো নাকে ওষুধ দিয়ে, ভেলোরের থেকে যে নাকে ওষুধটা দিল সেই ওষুধটা দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এবার ঘুমের থেকে উঠেছে, ও ছুটির জন্য বাড়ি যেতে চাচ্ছে, 2 দিন হয়ে গেছে না। দেখো আমি একা একা, তো আমি ভেবেছিলাম হয়তো ভর্তি নেবে না, ওই একই জামা প্যান্ট এনেছি। বাড়ি যেতে নিলে আবার কে ওকে থুয়ে তো আমাকে ছাড়বেও না, বাচ্চার পাশে তো সবসময় মাকে থাকতে দেয়। আর জানোই ভালো করে আমার শ্বশুরবাড়িতে কেউই নেই, লোক আছে কেউ আসে না দেখতে, হয়তো শুধু শ্বশুর ছাড়া। এবার শ্বশুর ছাড়া তার কেউ নেই। যাই হোক, এবার ডাক্তার ঢুকেছে, বললো ছুটি দেবে, আমাকে বাইরে বের করে দিল মাসিরা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, এর জন্য একটু মানে ইয়ে করলাম। আর যাই হোক বিকালবেলা আমাদেরকে ছুটি দিয়ে দিল, একদিন রেখে আমাদেরকে বিকালবেলা ছুটি দিয়ে দিল। আর ওর পটিটাও কমে গেল ঠাকুরের আশীর্বাদে। স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে, ইঞ্জেকশন দেওয়ার পরে, যাই হোক। আর দেখো মানে আমার এমনই কপাল, কি বলবো, মানে বাড়ি এসে সময় পাইনি, আবার মানে হসপিটালে ভর্তি হলাম। আর আমার সারা বছরটাই এইভাবে চলে যায় হসপিটালে থাকতে থাকতে। আমি হসপিটাল থেকে বেরিয়ে দেখো টোটো ধরছি, বলছে কি এত লাগবে এত লাগবে, এর জন্য সামনের থেকে একটা ভ্যান ধরে নিলাম, 10 টাকা 10 টাকা। দেখো একটু পয়সা বাঁচানোর জন্য তো একটু হাঁটতেই হবে বলো। আর সামনে ওর এত বড় একটা চিকিৎসা, 35 লক্ষ টাকা, তারপরে নিজেদের হাতেও তো কিছু রাখতে হবে, লোকের থেকে সাহায্য তুলছি। এর জন্য সামনের থেকে জানি ভ্যান করলে অনেকটা বেশি টাকা নেবে, এর জন্য আমি একটু দূরের থেকে ভ্যানটা করে নিলাম, 10 টাকা 10 টাকা করে। আর দেখো এখানে কোটমোড়ে চলে এসেছি। আর যেহেতু কিছু খেতে পাইনি সারাদিনে, আমি ওকে বসিয়ে কি করলাম, আর একটু বাড়ি যাচ্ছে দেখো মেয়ে খুশি, আমি এদিকে গিয়ে লেবুর রস নিয়ে আসলাম। 50 টাকা নিল একটা লেবুর রস, ওইটা খাইয়ে ওকে। আর দেখো এদিকে মানে অটো ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার একটু লেট হলো 5 মিনিট ওখানে কিনতে গিয়ে। আর ওটা অটোটা চলতে চলতে ও খেয়ে নিল। এবার একটু ভালো সুস্থ আছে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো আমরা কিন্তু বেলায় বেলায় বেরিয়েছি, আর আমাদের বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর দেখো এইদিকে আমরা বনগাঁর দিকে এসে মানে এত জাম। আর ওই কালকে তো মানে রামনবমী গেল, নবমীর মানে রাম ঠাকুরের পুজো হচ্ছিলো সব জায়গায়, তার জন্য দেখো আমরা আটকিয়ে গেছি, মানে যাওয়ার সময় এরকম, আসার সময় এরকম। আর দেখো কত বেলায় বেলায় বিকালবেলায় বেরিয়ে গেছি, বেরিয়েও যেন আমাদের রাত 8টা 9টা বেজে গেছে হসপিটাল থেকে বাড়ি আসতে আসতে। যেমন বনগাঁয় দাঁড়িয়ে আছি, আর দেখো গায়েঘাটা আস্তে আস্তে রাত হয়ে গেল। আর এখানে ঠাকুরের মিছিল যাচ্ছিলো, রাম ঠাকুরের মিছিল যাচ্ছিলো, সেই মিছিলে প্রায় 1-2 ঘন্টা আটকে গেছি গায়েঘাটাতেও এসে। যাই হোক এবার হচ্ছে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল। যাই হোক আমি দেখো 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমরা আমাকে ভুলে যেও না, পাশে থেকেও একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর রিমির সামনে অনেক বড় একটা জীবন যুদ্ধতে যেতে চাচ্ছে, তোমরা ওকে আশীর্বাদ করো। সবসময় একটা কথাই বলি, ওকে আশীর্বাদ করো। ওর বিএমটি চিকিৎসার জন্যে মানে সার্জারির জন্যে ও আস্তে আস্তে একটু একটু করে ধাপ আগাচ্ছে। তোমরা পুরোটাই দেখতে পারবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি পাশে থাকো তাহলেই দেখবে হয়তো ও ঠিক আবার দাঁড়াতে পারবে, ও সুস্থ হয়ে যাবে। আজকে 12 বছর ধরে ও কষ্ট পাচ্ছে জন্মের 4 মাস পরের থেকে। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গায়েঘাটা ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমি আবার টোটো ধরে নিলাম, যেহেতু আমি জলেশ্বর মোড় অবধি পুরো ইয়েটা পাইনি, অটোটা পাইনি। এর জন্য আমি কী করলাম, এইদিকে দেখো আবার গায়েঘাটা স্নানের মেলা হচ্ছিল। স্নানের মেলার এর জন্যই রাস্তায় এতটা ভিড় হয়েছিল, স্নানের মেলা, এদিকে রামনবমী, রাম ঠাকুরের মানে অনুষ্ঠানটা যে নিয়ে বেরিয়েছে এর জন্যে। আর দেখো বিকালবেলা বেরিয়েও আমরা ভাবলাম সন্ধ্যে বাড়ি চলে আসতে পারবো, কিন্তু আসতে পারিনি। রাত 9টায় সেই বাড়ি এসে তারপরে স্নান খাওয়া দাওয়া করে আবার স্নান করে আবার রান্না করতে হয়েছে। তারপরে জলেশ্বর মোড় অবধি আসলাম, এদিকে টোটো ধরে জলেশ্বর মোড়ের থেকে বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো এখনও জলেশ্বর মোড়ের মেলা, মানে আমাদের জলেশ্বরের যে মন্দির, শিব মন্দির, ওই মেলা এখনও রয়েছে। আমরা আর মেলাতে যাইও নি এই বছর, কেননা মনে শান্তি না থাকলে কোনো মেলা টেলা কিছুই ভালো লাগে না বলো। আর এতগুলো টাকা জোগাড় করতে হবে, আমার তো মানে মাথা ঘুরছে পুরো, জানো না। তাই আর লোকের কাছে চাচ্ছি। যাই হোক এই যে এখন বাড়ি চলে আসলাম, এখন বাজে তোমার 8:30 বাজে। এখন আমি স্নান করব, রান্না করব। আমি আবার পরের ভিডিওতে কালকে তোমাদের সাথে অবশ্যই কোনো ভালো